মিউজিক তো আমরা সকলেই শুনতে পছন্দ করি, কারণ এই মিউজিকের মধ্যে এক অদ্ভুত শক্তি বিরাজমান। এই মিউজিক আমাদের বিভিন্ন মনোভাবকে কন্ট্রোল করে, যেমন হাসি, কান্না, রাগ ইত্যাদি। পৃথিবীতে প্রতিদিন 270 কোটি মানুষ গান বাজনা শোনে। এনাদের মধ্যে অনেকে মিউজিক শোনে খালি নিজের ভালো লাগার কারণে, আবার অনেকে এই মিউজিককেই তাদের সাধনা বানিয়ে ফেলেছে। আজ আমরা সেরকম একজন মানুষের কথা বলবো, যার তবলার সুরে শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষ মোহিত। তিনি হলেন জাকির হোসেন। তবলা ছাড়াও যে জীবন হতে পারে, এটা ভাবাও আমার পক্ষে অসম্ভব। এই বক্তব্যটি হলো সেই কিংবদন্তি তবলাবাদকে। তিনি ভাবতেন প্রতিটি বাদ্যযন্ত্রের একটি আত্মা রয়েছে এবং সেই আত্মাকে আপনাকে গ্রহণ করতে হবে। যন্ত্রের আত্মাকে প্রতিক্রিয়া জানাতে হবে এবং তারপরে ঘটবে সমস্ত ঘটনা। এই কথাই তিনি মাথায় রেখে যখন ট্রেনে যাতায়াত করে বিভিন্ন স্থানে যেতেন, তখন ট্রেনে এত ভিড় থাকতো যে কোনো বসার স্থান পাওয়া যেত না। যদি একটু বসার জন্য ফাঁকা জায়গা পেতেন, তাহলে নিজে বসতেন ও তবলাকে রাখতেন নিজের কোলের ওপর, যাতে কারোর পা না লেগে যায়। তবলাকে তিনি মা সরস্বতী রূপে পূজা করতেন। তবলার প্রতি তার এতটাই টান ও ভালোবাসা ছিল যে তিনি বেশিরভাগ সময় তবলা বাজাতে বাজাতে এতটাই বিভোর হয়ে যেতেন যে তবলার পাশেই তিনি ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠে আবার তবলা বাজানো শুরু করে দিতেন। জাকির হোসেন জন্মগ্রহণ করেন মুম্বাই শহরে 9 মার্চ 1951 সালে। তিনি ক্লাসিক্যাল সঙ্গীতের বিখ্যাত তবলাবাদক উস্তাদ আল্লাহ রেকার পুত্র। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি এক বিশেষ টান ছিল তার, যা তিনি তার পিতার কাছ থেকেই পেয়েছিলেন। মাত্র 3 বছর বয়সে তার হাতে খড়ি হয় তবলায়। জাকির হোসেন মুম্বাইয়ের সেন্ট মাইকেল হাই স্কুল থেকে তার প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেন। এরপর সেন্ট জেভিয়ার কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ছোটবেলা থেকেই জাকির হোসেন ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন। তার বাবাও তাকে বাধা দিতেন না, কিন্তু একদিন খেলতে গিয়ে তার আঙুল ভেঙে যায়। তারপর থেকে তার বাবা তাকে আর ক্রিকেট খেলতে দেন না। এরপর থেকেই তিনি পুরোপুরিভাবে তবলার মধ্যে বিভোর হয়ে যান ও নানা জায়গায় কনসার্ট করা শুরু করে দেন। জাকির হোসেন অনেক ছোটবেলা থেকেই তবলা বাজানো শিখে গিয়েছিলেন খুব ভালোভাবে। যখন তার 12 বছর বয়স, তখন তিনি তার বাবার সাথে ওস্তাদ আলী আকবর খানের অনুষ্ঠানে যান। সেখানে হঠাৎই তার বাবা তাকে স্টেজে বসিয়ে দেন ও তিনি সেখানে টানা 20 মিনিট ধরে তবলা বাজান। সেইখানে তবলা বাজিয়ে তিনি তার পুরস্কার হিসেবে 100 টাকা পান, আর সেটা ছিল তার প্রথম রোজগার। তিনি একটা ইন্টারভিউতে বলেন যে তিনি জীবনে অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু সেই 100 টাকা ছিল তার কাছে কোটি টাকার থেকেও বেশি। এরপর ধীরে ধীরে তিনি আরও জনপ্রিয় হতে লাগলেন। মানুষ তাকে চিনলেন এবং একসময় তার কনসার্টের দাম 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছিল। তিনি যখন তবলা বাজান, তার তবলার ধ্বনির মধ্যে এক অনন্য ছন্দ, সূক্ষ্মতা ও শক্তি রয়েছে। তিনি জ্যাজ, পপ এবং ফিউশন সঙ্গীতেও দক্ষতা দেখিয়েছেন। তিনি এছাড়াও বহু বিখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করছেন, যার মধ্যে আছেন পণ্ডিত রবিশঙ্কর, জন ম্যাকফার্লিন, মিক জ্যাগার প্রমুখ। বিশেষ করে তার গঠিত ব্যান্ড শক্তি, যেখানে তিনি ম্যাকফার্লিনের সাথে ফিউশন সঙ্গীত পরিবেশন করেছেন। 1960 সালে মুঘলে আজম নামে একটি মুভিতে দিলীপ কুমার মহাশয় জাকির হোসেনকে দেখে বলেন যে এনাকে ইয়ং সেলিমের রোলে নেওয়ার কথা, কিন্তু তার পিতা এটা শুনে না করে দেয়, কারণ তার পিতা জাকির হোসেনকে তবলাবাদক হিসেবে দেখতে চান। তিনি চাননি যে জাকির হোসেন তবলা ছাড়া অন্য কিছুতে খ্যাতি অর্জন করুক, এবং সেটাই ছিল তার প্রথম এবং শেষ অভিনয়ের সুযোগ। জাকির হোসেন তবলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন। জাকির হোসেন ভারতীয় তবলাকে শুধু দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন। তার বাজনায় এক বিশেষ ধরন আছে যা প্রাচীন ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য ধরে রেখেও নতুনত্ব সৃষ্টি করে। তিনি তার এই বাজনার জন্য 1988 সালে পদ্মশ্রী এবং 2002 সালে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সঙ্গীতের জগতে সবথেকে সম্মানীয় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছেন। পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের যেমন একটি শুরু আছে, তেমন একটি শেষও আছে। জাকির হোসেনও এর ব্যতিক্রম ছিলেন না। 2024 সালে 15 ডিসেম্বর 73 বছর বয়সে জাকির হোসেন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ইথিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের কারণে মারা যান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিষয়ে বলেছিলেন যে তিনি একজন সত্যিকারের প্রতিভাবান শিল্পী, যিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের বিশ্বে বিপ্লব ঘটিয়েছিলেন। জাকির হোসেনের বাজানো তবলার প্রতিটি শব্দ যেন এক গল্প বলে, আর সেই গল্পের সেরা কথক জাকির হোসেন নিজেই।